আসসালামু আলাইকুম। আজকে আমরা লাইভ ক্লাসে আলোচনা করব হচ্ছে রেজোনেন্স বইয়ের সার্কিটের ফান্ডামেন্টাল চ্যাপ্টারটা আমরা আলোচনা করব। তো আপনাদের হচ্ছে যদি কথা বলায় সমস্যা হয় তাহলে বা হচ্ছে সাউন্ড প্রবলেম হলে আমাকে জানাবেন। ঠিক আছে, আজকে হচ্ছে আমরা ক্লাস নিব, সেটি হচ্ছে ফান্ডামেন্টাল। তো এসি ফান্ডামেন্টাল আমরা আজকে ক্লাস নেব। তো আপনাদের যাদের রেজোনেন্স বই আছে তারা যদি রেজোনেন্স বইটাকে যদি ফলো করেন তাহলে মনে হয় আপনাদের ভালো হবে। আমি রেজোনেন্স বইয়ের আলোকেই ফান্ডামেন্টাল চ্যাপ্টারটা তুলে ধরব। ফান্ডামেন্টাল চ্যাপ্টারটা আমি রেজোনেন্স বইয়ের আলোকে তুলে ধরব। ঠিক আছে, তাহলে আমি ক্লাস নেওয়া শুরু করতেছি। এসি ফান্ডামেন্টাল। তো আমরা শুরুতে যে আলোচনা করব সেটা হচ্ছে যে সাইকেল, যেটা আমি ফার্স্ট টাইম আলোচনা করব সেটা হচ্ছে কি সাইকেল। এখন আমাদের বুঝতে হবে যে সাইকেল জিনিসটা কি। সাইকেল, তো সাইকেল হচ্ছে জেনারেলি আমরা বুঝি হচ্ছে আমরা জানি এসি সার্কিট হচ্ছে পরিবর্তনশীল কারেন্ট, মানে সেটা কি হবে, সেটা হচ্ছে সময়ের সাথে তার মান এবং দিকের পরিবর্তন হবে। এসিতে আমরা জানি হচ্ছে মান, এটা হচ্ছে আমরা জানি হচ্ছে এর মান, মানে এক এক সময় এক এক রকম হবে। আর এটা হচ্ছে এর দিক, একবার কি হচ্ছে একবার শূন্য থেকে শুরু করে সর্বোচ্চ লেভেলে গেল, সর্বোচ্চ লেভেল থেকে আবার সে নিচে আসলো, নিচ থেকে আবার সর্বোচ্চ নেগেটিভ দিক থেকে আবার সে শূন্য অবস্থানে ফিরে আসলো। তো এটাই হচ্ছে যে আমাদের সাইকেল। তো এখন আমাদের সাইকেলটা বুঝতে চাইলে আমাদের ফলো করতে হবে যে এই যে আমাদের এসি সার্কিট যে আছে, তো এই সার্কিটটার আমরা জানি হচ্ছে এটা পরিবর্তনশীল রাশি। এটা কি একটা পরিবর্তনশীল রাশি। তাহলে এখন এসি কিন্তু এটা ভোল্টেজ হতে পারে আবার কারেন্টও হতে পারে। তো এখন আমাদের কথা হচ্ছে যে এই সাইকেলটা কাকে বলে। তো সাইকেলটা হচ্ছে আমরা মনে রাখবো এইভাবে যে এইটা আমরা জানি যে সম্পূর্ণ কি হয়েছে, একবার ঘুরে আবার সেখানে ফিরে আসলো, এটাই হচ্ছে এক সাইকেল। তো এইটাকে আমরা কিভাবে বলতে পারি, এইটাকে আমরা বলতে পারি এইভাবে যে পরিবর্তনশীল, এই যে আমাদের কারেন্ট, পরিবর্তনশীল কারেন্ট কোনো একদিক হয়ে কি করতেছে, সে শূন্য থেকে সর্বোচ্চ পর্যন্ত পৌঁছালো, আবার সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত পৌঁছালো, আবার বিপরীত ক্রমে, মানে এটা আছে এইদিকে, এটা হচ্ছে বিপরীত ক্রমে হচ্ছে কি করতেছে, সে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালো, আবার সে সাম্য অবস্থায় ফিরে আসলো বা শূন্য অবস্থায় ফিরে আসলো। তাহলে এই যে সে শুরু থেকে শেষ পর্যন্ত আসতে একটা তরঙ্গ ওয়েভের সৃষ্টি হলো, এটাকেই বলে হচ্ছে আমাদের সাইকেল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সাইকেল জিনিসটা কি। তো এখন হচ্ছে আমরা আলোচনা করব হচ্ছে ফ্রিকোয়েন্সি নিয়ে। কি আলোচনা করব? ফ্রিকোয়েন্সি। তো ফ্রিকোয়েন্সি আমরা মনে রাখবো হচ্ছে ফ্রিকোয়েন্সির বাংলাটা কি। ফ্রিকোয়েন্সির বাংলা হচ্ছে কম্পাঙ্ক। কি বললাম? কম্পাঙ্ক। তাহলে আমরা কম্পাঙ্ককে এইভাবে ডেফিনেশন করতে পারি, সেটা হচ্ছে যে কম্পাঙ্ক বলতে আমরা বুঝি হচ্ছে কাপাকাপি। আমরা হচ্ছে বাংলা ভাষায় কি বুঝি? কম্পাঙ্ক বলতে কাপাকাপি বুঝি। মানে সেটি হচ্ছে এক সেকেন্ডে, সাপোজ এখানে আমাদের একটা কলম আছে, এই কলমটা এক সেকেন্ডে কতবার কাপাকাপি করতেছে, তাহলে এটা কি এর ফ্রিকোয়েন্সি। মানে এখান থেকে আমরা বলতে পারবো যে কোনো পরিবর্তনশীল রাশি প্রতি সেকেন্ডে কি হচ্ছে, যতটুকু কম্পন সম্পন্ন করবে, মানে এক সেকেন্ডে যতগুলা কম্পন সম্পন্ন করবে। বা আমি যদি অন্যভাবে বলতে পারি, আমি কীভাবে বলতে পারি যে এক সেকেন্ডে যতগুলো সাইকেল সম্পন্ন করবে, মানে এটা আমরা জানি যে সম্পূর্ণ একটা সাইকেল। তাহলে এক সেকেন্ডে যতগুলো সাইকেল সম্পন্ন করবে সেটাই হচ্ছে এর ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, আশা করি আপনারা বুঝেছেন। মানে এক সেকেন্ডে যতগুলো সাইকেল সম্পন্ন করবে সেটাই হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি। তো এখন আমি আবার বলবো হচ্ছে টাইম পিরিয়ডটা কি। তো আমরা হচ্ছে টাইম পিরিয়ড। তো টাইম পিরিয়ড বলতে আমরা বাংলা কি বুঝি? টাইম পিরিয়ড বলতে আমরা বুঝি হচ্ছে পর্যায়কাল। কি বুঝি আমরা?
পর্যায়কাল। তো এটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? এটাকে আমরা ডিফাইন করতে পারি যে আমরা জানি যে এখানে হচ্ছে যে আমরা কম্পাঙ্ক এফ সমান সমান কি জানি? এফ সমান সমান জানি হচ্ছে এন ভাগ টি। তো এটাকে আমরা বলতে পারি টি হচ্ছে আমাদের সময়। তাহলে আমরা সবসময় মনে রাখবো যে সময় যদি হয় নিচে, তাহলে আমরা বলবো হচ্ছে একক সেকেন্ড। কি বলতে পারবো? একক সেকেন্ড। তাহলে একক সেকেন্ডে এন হচ্ছে নাম্বার, একক সেকেন্ডে যতগুলো কি সম্পন্ন করবে, যতগুলো সাইকেল সম্পন্ন করবে তাকেই বলে হচ্ছে কম্পাঙ্ক। তাহলে আমরা পর্যায়কাল বলবো কিভাবে? পর্যায়কাল আমরা এটাকে যদি আমরা এইভাবে বলতে পারি যে আমরা জানি হচ্ছে, আবার জানি হচ্ছে যদি একটা সাইকেল সম্পন্ন হয় তাহলে সেটা হচ্ছে 1, তাহলে 1 ভাগ টি হচ্ছে। তাহলে আমরা ফ্রিকোয়েন্সি বলতে পারি হচ্ছে এক সেকেন্ডে যতগুলো সাইকেল সম্পন্ন করবে সেটাকে বলে হচ্ছে ফ্রিকোয়েন্সি। আর টাইম পিরিয়ড বা পর্যায়কালটা কি? এটাকে যদি জাস্ট আমি ঘুরাই দিই, জাস্ট আমি উল্টায় দেই, মানে এখানে আছে টি, এখানে আছে কি টি, এইটাকে আমি যদি এই পাশে পাঠাই তাহলে হচ্ছে এটা উপরে উঠে গেল আর এটা নিচে নেমে গেল। তাহলে এইটাকে কিন্তু আমরা এই সমীকরণ থেকে প্রকাশ করতে পারি। কিভাবে প্রকাশ করতে পারি? যে এক সাইকেল, অর্থাৎ আমরা জানি ফ্রিকোয়েন্সি বলতে আমরা বুঝি হচ্ছে সাইকেল, তাহলে এক সাইকেল সম্পন্ন করতে যে সময় লাগবে সেটাই হচ্ছে আমাদের পর্যায়কাল। ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝেছেন যে পর্যায়কাল জিনিসটা কি। পর্যায়কাল হচ্ছে যে এক সেকেন্ডে আমরা বলবো হচ্ছে এইভাবে যে এক সাইকেল সম্পন্ন হতে যে সময় লাগবে, মানে আমার এখানে একটা সাইকেল আছে, এই সম্পন্ন হচ্ছে একটা সাইকেল, তাহলে এক সাইকেল সম্পন্ন হতে আমার যে সময় লাগবে সেই সময়টার নাম হচ্ছে পর্যায়কাল। ঠিক আছে? তো এখন হচ্ছে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমার অল্টারনেশন। কি নিয়ে আলোচনা করব? অল্টারনেশন। তো অল্টারনেশন জিনিসটা কি আমরা দেখি। যে অল্টারনেশন হচ্ছে যে আমরা একটু আগে শিখলাম যে এইটা হচ্ছে সম্পূর্ণ কি এক সাইকেল। তো এক সাইকেলের আমার এইখানে যে আমরা বুঝি যে এই এতটুকু হচ্ছে অর্ধেক সাইকেল, আর পরেরটুকু হচ্ছে পরের অর্ধেক সাইকেল, অর্থাৎ নেগেটিভ সাইকেল। তো আমরা এইভাবে ডিফাইন করব যে একটা পরিবর্তনশীল রাশি, যেহেতু এটা পরিবর্তন হচ্ছে, আমরা জানি যে এসি সবসময় কি হবে? সবসময় পরিবর্তন হবে। তো সেহেতু আমরা বলতে পারি যে এই যে আমাদের এসি, অর্থাৎ এসির পরিবর্তনশীল রাশির, অর্থাৎ এসি এর পরিবর্তনশীল রাশির যে এই যে একটি সাইকেলের যে আমাদের অর্ধেক সাইকেল, মানে অর্ধেক সাইকেল না, এটা হচ্ছে অর্ধেক সাইকেল, এটা হচ্ছে অর্ধেক সাইকেল। তো আমাদের হচ্ছে এই যে অর্ধ সাইকেলটাকেই বলে হচ্ছে অল্টারনেশন। তো আমরা এইভাবে বলবো যে এসি পরিবর্তনশীল রাশির আমাদের এক সাইকেলের অর্ধেককেই বলে হচ্ছে অল্টারনেশন। তো এখন আমরা বলবো হচ্ছে অ্যামপ্লিটিউড কাকে বলে। অ্যামপ্লিটিউডটা আমরা এইভাবে বলতে পারি যে প্রথম কথা হচ্ছে অ্যামপ্লিটিউড বিষয়টা কি বোঝাচ্ছে। আমরা খেয়াল করি যে অ্যামপ্লিটিউড তো অ্যামপ্লিটিউড মানে আমাদের বুঝতে হবে। অ্যামপ্লিটিউড বলতে আমরা ফিজিক্সে পড়েছি যে অ্যামপ্লিটিউড মানে হচ্ছে বিস্তার। কি বিস্তার মানে হচ্ছে যে আমাদের এই যে আমাদের একটা কি আছে, সাইকেল আছে, এই সাইকেলটা এই শূন্য থেকে সর্বোচ্চ দিকে উঠলো, আবার সে শূন্যতে আসলো, আবার সে সর্বোচ্চ গেল, আবার সে নিচে ফিরে আসলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের যে তরঙ্গটা আছে বা আমাদের যে পরিবর্তনশীল রাশি আছে, এই রাশিটা কি হচ্ছে? এই রাশিটা শূন্য থেকে সর্বোচ্চ পর্যায়ে গেল, তাহলে সর্বোচ্চ পর্যায়ে তার কি হয়ে গেছে? এখানে বিস্তার ঘটে গেছে। তাহলে যদি আমাদের সর্বোচ্চ এখন সর্বোচ্চ হতে পারে, পজিটিভ দিকেও আমাদের সর্বোচ্চ হতে পারে, আবার আমাদের নেগেটিভ দিকেও কি হতে পারে? নেগেটিভ দিকেও আমাদের সর্বোচ্চ হতে পারে। তাহলে এই যে আমাদের একটি সাইকেলের বলতে পারি ধনাত্মক অথবা ঋণাত্মক যে আমাদের অর্ধ সাইকেল, অর্থাৎ সাইকেলের যে আমাদের সর্বোচ্চ যে অংশ, মানে সর্বোচ্চ যে বিস্তার আছে বা সর্বোচ্চ যে পরিমাণ, সেটাকে বলে হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড। তো আমি আবারও ক্লিয়ারভাবে বলতেছি, সেটা হচ্ছে
যে কোনো পরিবর্তনশীল রাশির ধনাত্মক অথবা ঋণাত্মক, এই যে আমাদের অর্ধ সাইকেলের যে সর্বোচ্চ পরিমাণ বা সর্বোচ্চ যে মান, এটাকে বলে হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড। তো আশা করি বোঝা গেছে। তো এখন আমি আলোচনা করব হচ্ছে নেক্সট টপিকস হচ্ছে ইনস্টেনিউয়াস ভ্যালু। ইনস্টেনিউয়াস ভ্যালু। তো ইনস্টেনিউয়াস ভ্যালু জিনিসটা কি, এটার হচ্ছে আমাদের আগে বাংলা জানতে হবে। তো বাংলা আমরা জানি হচ্ছে তাৎক্ষণিক মান। কি জানি আমরা? তাৎক্ষণিক মান মানে যে কোনো মুহূর্তের মান। মানে সাপোজ আমরা এইভাবে চিন্তা করি যে আমাদের এটা একটা ওয়েভ, এখন এই ওয়েভটার যে কোনো মোমেন্টে আমাদের একটা মান আসতে পারে। সাপোজ এই মোমেন্টেও আসতে পারে, এই মোমেন্টে একটা মান পেতে পারে, এই মোমেন্টে হতে পারে, এই মোমেন্টে হতে পারে। তার মানে আমরা বলতে পারি এইভাবে যে আমাদের একটি পরিবর্তনশীল রাশির যে কোনো মুহূর্তের মানটাই হচ্ছে তাৎক্ষণিক মান। তো তাৎক্ষণিক মানটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আমরা মনে রাখবো হচ্ছে তাৎক্ষণিক যে আমরা এইভাবে চিন্তা করতে পারি যে যে কোনো সময় আমরা একটা মান পেতে পারি। সাপোজ এই সময় আমরা একটা কারেন্ট পেলাম, আবার হচ্ছে আমরা ভোল্টেজও পেতে পারি। তো আমাদের যে কোনো সময় যে আমরা মানটা পাবো সেই মানটা হচ্ছে আমাদের তাৎক্ষণিক মান। আর এই যে আমাদের তাৎক্ষণিক মান আছে, এই মানটা হচ্ছে প্রকাশ করে হচ্ছে ছোট হাতের আই অথবা ছোট হাতের ভি দ্বারা। তো আমরা সবসময় মনে রাখবো যে এই তাৎক্ষণিক মানটাকে সবসময় ছোট হাতের আই অথবা ছোট হাতের ভি দ্বারা প্রকাশ করে। তো আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন। আর তারপরে যদি কোনো সমস্যা থাকে ইনশাল্লাহ আমি বোঝানোর চেষ্টা করব আমার সাধ্য অনুযায়ী। তো এখন হচ্ছে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইলেকট্রিক্যালের অনেক গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, সেটা হচ্ছে ফেজ। আমরা যে বলি না যে ফেজ 3 ফেজ লাইন বা হচ্ছে 1 ফেজ লাইন, আমরা এটা বলি কিন্তু সব সময়। তো ফেজ জিনিসটা কি, এটা আমরা অনেকেই বুঝি না। আমরা কিন্তু অনেকেই জানি না যে ফেজ জিনিসটা কি। তো এখন আমি আলোচনা করব হচ্ছে ফেজ নিয়ে। এখন আমরা যেটা কথা বলবো সেটা হচ্ছে ফেজ নিয়ে। তো ফেজ জিনিসটাকে আমরা এইভাবে বলতে পারি যে ফেজের আগে আমাকে বাংলা জানতে হবে। আমরা কিন্তু ইলেকট্রিক্যালি পড়াশোনা করি, কিন্তু আমরা এই যে আমাদের যে টার্ম আছে যে ফেজ, তারপরে হচ্ছে আমাদের সাইকেল, ফ্রিকোয়েন্সি, এগুলো আমরা বাংলায় জানি না। তা আমি বলবো যে এর বাংলা জানতে। তো আমরা হচ্ছে যে ফিজিক্সের ইন্টারমিডিয়েট বইয়ের থেকে আমরা পড়েছি যে ফেজের হচ্ছে বাংলা হচ্ছে দশা। ফেজের বাংলা কি? দশা। তো দশা বলতে আমরা কি বুঝি? তো দশা বলতে আমরা বুঝি যে আমাদের যে পরিবর্তনশীল রাশি আছে, আমাদের যে পরিবর্তনশীল রাশির নির্দিষ্ট সময়ে, যে কোনো নির্দিষ্ট সময়ে আমাদের যে কৌণিক অবস্থানটাই হচ্ছে আমাদের ফেজ। সাপোজ আমরা এখান থেকে শুরু করলাম, যেখান থেকে আমরা একটা সাইকেল শুরু করলাম, আবার কিন্তু আমরা এখান থেকেও 0 পয়েন্ট থেকেও আমরা সাইকেল শুরু করতে পারি। তো এখন আমাদের কথা হচ্ছে যে আমরা যে এই যে 0 পয়েন্ট থেকে যে শুরু করলাম, আমরা কি করছি? আমরা যে 0 পয়েন্ট থেকে যে আমাদের যে কারেন্ট শুরু করলাম, তো এটা হচ্ছে আমাদের ফেজ অ্যাঙ্গেল। ফেজ অ্যাঙ্গেল কত হচ্ছে এখানে? যেহেতু 0 পয়েন্ট থেকে শুরু করছি, তাহলে ফেজ অ্যাঙ্গেল কত? এখানে দেখতেছি যে 0 থেকে শুরু হয়েছে। আবার দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু শুরু হলো কই থেকে? যে এই যে এখান থেকে শুরু হয়ে সেখান থেকে স্টার্ট করলো। তো এই যে এখান থেকে যে একটা কৌণিক অবস্থান যে তৈরি করলো, এই কৌণিক অবস্থানই হচ্ছে আমাদের ফেজ। তো আমরা এখান থেকে আমরা বলতে পারবো যে পরিবর্তনশীল রাশির নির্দিষ্ট সময়ে আমাদের যে কৌণিক অবস্থান এইদিকে হতে পারে, আবার এই দিকেও হতে পারে, এরকমও হতে পারে। তো এটা হচ্ছে আমাদের কি? আমাদের হচ্ছে ফেজ, আমাদের ফেজ অ্যাঙ্গেল। তো আমরা কিন্তু এটা বুঝলাম যে এটা হচ্ছে আমাদের ফেজ। আর আমাদের যে এই যে ফেজ অ্যাঙ্গেল আমি একটু পরে বোঝাবো, আপাতত আমি ফেজ জিনিসটা বোঝাই। ফেজ হচ্ছে কি, আমরা বলতে পারি যে, আবারও বলতেছি, পরিবর্তনশীল রাশির কোনো নির্দিষ্ট সময়ে কৌণিক অবস্থানকেই বলে হচ্ছে ফেজ। এখন হচ্ছে আমরা বলবো ফেজ অ্যাঙ্গেলটা কি। তো ফেজ অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে। তো ফেজ অ্যাঙ্গেলটা খুবই গুরুত্বপূর্ণ। দেখা যাচ্ছে না? এবার দেখা যাচ্ছে?
এবার তো দেখা যাওয়ার কথা। তো ঠিক আছে, এখন ফেজ অ্যাঙ্গেল নিয়ে আমি আলোচনা করব। তো ফেজ অ্যাঙ্গেল কিন্তু সবসময় মনে রাখবো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ফেজ অ্যাঙ্গেল হচ্ছে যে আমাদের একটি কারেন্ট এবং ভোল্টেজের মধ্যবর্তী যে কোণ হবে সেটা হচ্ছে আমাদের ফেজ অ্যাঙ্গেল। সাপোজ এটা হচ্ছে আমাদের ভোল্টেজ, এটা কি আমাদের ভোল্টেজ, আর হচ্ছে আমরা ধরলাম যে এইটা হচ্ছে আমাদের কারেন্ট, এইটা হচ্ছে আমাদের, সাপোজ এইটুকু হচ্ছে আমাদের কারেন্ট। তো এখন এই যে আমাদের ভোল্টেজ আর এই যে আমাদের কারেন্ট, এদের যে মধ্যবর্তী যে কোণ সেটাকে বলে হচ্ছে ফেজ অ্যাঙ্গেল। এটা হচ্ছে কি আমাদের ফেজ অ্যাঙ্গেল। তো আমরা বুঝলাম যে এটা যদি হয় আমাদের ভোল্টেজ, এটা যদি হয় আমাদের কারেন্ট, তাহলে এই যে এদের আমাদের যে মধ্যবর্তী কোণ হবে সেই কোণটাই হচ্ছে কি আমাদের ফেজ অ্যাঙ্গেল। তো এখান থেকে আমরা বলতে পারি এভাবে যে কোনো বৈদ্যুতিক সার্কিটে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোণটাকেই বলে হচ্ছে আমাদের ফেজ অ্যাঙ্গেল। তো আমরা আপাতত এতটুকু বুঝলাম যে ফেজ অ্যাঙ্গেল কি বা হচ্ছে আমাদের ফেজটা কি। তো এখন হচ্ছে আমি আলোচনা করব হচ্ছে গড় মান নিয়ে, এভারেজ মান নিয়ে। তো এভারেজ মানটা আমরা এইভাবে চিন্তা করব। তো আমরা এভারেজ ভ্যালু বা গড় মান, তো গড় মানটা কি আমরা খুব ভালো করে খেয়াল করি যে গড় মানটা কি, আবার আমরা বলতে পারি হচ্ছে আরএমএস মান কি, গড় মানও কি, অথবা গড় মান ও কার্যকরী মান, আর একটা আছে হচ্ছে আপনাদের সর্বোচ্চ মান। তো আমরা মনে রাখবো হচ্ছে সর্বোচ্চ মান কোনটা, গড় মান কোনটা, আর হচ্ছে আমাদের কার্যকরী মান কোনটা, এটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। তো আমরা খেয়াল করি যে এইটা হচ্ছে একটা ওয়েভ, এটা কি একটা ওয়েভ, বড় করে আমি আঁকলাম। তো এই ওয়েভের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে এখান থেকে যে এই যে সর্বোচ্চ পরিমাণ উপরে উঠলো, তো এইটাকে বলে হচ্ছে ম্যাক্সিমাম মান। কি বলে? ম্যাক্সিমাম বা সর্বোচ্চ মান। এটা আশা করি বুঝেছি। আর আমাদের এখানে আমরা জানি যে ম্যাক্সিমাম মান হচ্ছে এইটা, আর ম্যাক্সিমাম মানের ঠিক আমরা জানি যে মধ্যবর্তী যেটা মানে সর্বনিম্ন এবং ম্যাক্সিমাম মানের যে মাঝামাঝি পর্যায়, এটা হচ্ছে মাঝামাঝি। তো মাঝামাঝি পর্যায়টাকে বলে হচ্ছে গড় মান বা এভারেজ মান। কি বলে এটাকে? এভারেজ ভ্যালু। তো এটা আমরা বুঝলাম। আর হচ্ছে যে আমাদের যে এখানে হচ্ছে আমাদের কার্যকরী মান কোনটা। তো আমরা জানি হচ্ছে ম্যাক্সিমাম মানের হচ্ছে যদি আমরা √2 দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাবো? কার্যকরী মান পাবো। অর্থাৎ আমরা যদি এইভাবে চিন্তা করি যে ম্যাক্সিমাম মান যদি সাপোজ আইএম হয়, ম্যাক্সিমাম মান যদি আমাদের আইএম হয়, এই আইএমটাকে যদি আমরা √2 দ্বারা যদি আমরা কি করি? ভাগ করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের কার্যকরী মান, অর্থাৎ আরএমএস মান। আরএমএস মানটাই হচ্ছে কার্যকরী মান। আরএমএস আর কার্যকরী মান কথাটা একই। তাহলে আরএমএস মানের হচ্ছে পুনরূপ কি? রুট মিন স্কোয়ার। আমি এটা নিয়ে নেক্সটে আমি আরো বিস্তার আলোচনা করব যেটা আসলে কিভাবে হলো। তো এখন আমি করতে পারি সেটা হচ্ছে সাউন্ড অফ নাকি। আচ্ছা ঠিক আছে, আমি সাউন্ড চেক করতেছি যে সাউন্ড শোনা জানা যায় কিনা। এক মিনিট, আমি সাউন্ড চেক করে বলতেছি যে সাউন্ড ঠিক আছে কিনা। ঠিক আছে, আপনাদের হচ্ছে সাউন্ডের প্রবলেম হলে আমাকে জানাবেন, আমি চেক করব ইনশাল্লাহ। এক মিনিট, আপনারা হচ্ছে লাইভে থাকবেন। তো কথা কি শোনা যাচ্ছে? ঠিক আছে, কথা শোনা যাচ্ছে? ঠিক আছে, ধন্যবাদ। যদি কোনো আপনার কথায় প্রবলেম হয় তাহলে আপনি বলবেন। ঠিক আছে, তো আমাদের হচ্ছে কার্যকরী মানটা কি? যে ম্যাক্সিমাম মানটাকে যদি আমরা √2 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা কি পাবো? কার্যকরী মান পাবো। তো আশা করি বোঝা গেছে। তো এখন আমি এটা বললাম হচ্ছে সমীকরণ থেকে। তো এইটা হচ্ছে আমাদের যে বাস্তবে কোথায় হতে পারে, মানে আমাদের এই ওয়েভের মধ্যে কোনটা হতে পারে।
তো এটা আমরা এইভাবে চিন্তা করতে পারি যে আমাদের এইটা হচ্ছে গড় মান, এটা হচ্ছে ম্যাক্সিমাম মান। তো এই যে এর মানটা আমরা এইভাবে দেখি যে এর মানটা হচ্ছে 0.707 আই ম্যাক্স। তো এই মানটা হবে হচ্ছে এর মাঝামাঝি পর্যায়ে, এর মাঝামাঝি, অর্থাৎ কি ম্যাক্সিমাম মান আর আমাদের যে গড় মান আছে এই গড় মানের মাঝামাঝি পর্যায়ে হবে হচ্ছে আমাদের IRMS মান। তো আশা করি বোঝা গেছে। তো এখন হচ্ছে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে রুট মিন স্কোয়ার কাকে বলে, মানে এই আরএমএস মানটা কাকে বলে, সংজ্ঞাটা কি। এর সংজ্ঞাটা খুবই মজাদার, এর সংজ্ঞাটা খুবই মজাদার, যদি আপনারা একবার ধরতে পারেন খুব ভালো লাগবে। তো রুট মিন স্কোয়ার মানে আরএমএস মান কাকে বলে, এটা হচ্ছে সংজ্ঞা মুখস্থ করা লাগবে না, এটা হচ্ছে আমি একটা লজিক দেখাই দেই, এই লজিকটা খেয়াল করলে আপনাদের সবসময় মনে থাকবে। রুট মিন স্কোয়ার বা কার্যকরী মান। তো কার্যকরী মানটা হচ্ছে এইরকম যে খেয়াল করি যে আমরা জানি যে একটি সার্কিটের মধ্য দিয়ে, অর্থাৎ কোন একটা সার্কিটের মধ্য দিয়ে, সাপোজ এখানে আমার একটা সার্কিট আছে, তো এই সার্কিটের মধ্য দিয়ে আমাদের যে ডিসি কারেন্ট প্রবাহিত হয়, এখানে কি হচ্ছে আমাদের একটা লাইট ধরলাম, এখানে একটা বাল্ব আছে, একটা বাল্ব, তো এখানে হচ্ছে বাল্বে আলো দিচ্ছে। তো আমরা এটাকে এইভাবে বলতে পারি যে একটি সার্কিটের মধ্য দিয়ে নির্দিষ্ট সময়ে যখন কি হচ্ছে আমাদের একটি নির্দিষ্ট পরিমাণ ডিসি কারেন্ট, এটা কি কারেন্ট, ডিসি কারেন্ট যখন প্রবাহিত হবে তখন এখানে এক ধরনের কি উৎপন্ন হবে, তাপ উৎপন্ন হবে, এখানে কি উৎপন্ন হবে, এক ধরনের তাপের উৎপন্ন হবে। এখন আমরা যদি এই একই পরিমাণ তাপ যদি আমরা এসিতে উৎপন্ন করতে চাই, যদি আমরা একই পরিমাণ তাপ যদি আমরা কি করতে চাই অন্য একটি, অর্থাৎ এই সার্কিটটায় যদি আমরা এসি লাগাই দেই, যদি আমরা এই এসিতে যদি আমরা কি করতে চাই ওই একই পরিমাণ তাপ উৎপন্ন করতে চাই, তাহলে আমাদের যে পরিমাণ এসি কারেন্টের প্রয়োজন হয়, যে পরিমাণ এসি কারেন্টের প্রয়োজন হবে, সেই কারেন্টটার নামই হচ্ছে আমাদের কার্যকরী বা রুট মিন স্কোয়ার, অর্থাৎ আরএমএস মান। আমি আবারও বলছি, আপনারা খুব ভালো করে খেয়াল করেন যে কথা শোনা যাচ্ছে না। তো ঠিক আছে, আমি আবারও খেয়াল করি, চেক করি কথা শোনা যাচ্ছে কিনা। কথা শোনা যাচ্ছে এবার? হ্যাঁ শোনা যাচ্ছে। তো আপনার হয়তো নেটের প্রবলেম হতে পারে। তো ঠিক আছে, যে আরএমএস মানটা আমি আবারও বলি, আরএমএস মানটা হচ্ছে যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, সেটা হচ্ছে যে আমাদের একটি সার্কিটের মধ্য দিয়ে কোনো নির্দিষ্ট পরিমাণ ডিসি প্রবাহিত যখন হবে, মানে ডিসি প্রবাহিত যখন হবে, এই প্রবাহিত হওয়ার কারণে যে তাপ উৎপন্ন হবে, যদি আমরা ওই একই পরিমাণ তাপ এসি সার্কিটে উৎপন্ন করতে চাই, তাহলে আমরা যে কারেন্ট প্রবাহিত করব সেই কারেন্টটার নামই হচ্ছে কি আমাদের আরএমএস ভ্যালু। ঠিক আছে, তো এখন আমরা আলোচনা করব হচ্ছে ফর্ম ফ্যাক্টর আর পিক ফ্যাক্টর নিয়ে আমরা আলোচনা করব। ফর্ম ফ্যাক্টর, তো ফর্ম ফ্যাক্টর কাকে বলে? তো আমরা খেয়াল করি যে ফর্ম ফ্যাক্টরকে আমরা এইভাবে বলতে পারি, সাপোজ ফর্ম ফ্যাক্টরকে এইভাবে বলতে পারি যে কার্যকরী, অর্থাৎ আমাদের যে কার্যকরী মান আছে আর যে গড় মান আছে এর অনুপাতটাই হচ্ছে আমাদের ফর্ম ফ্যাক্টর। তো আমরা এটা কিন্তু অনেকেই আমরা মনে রাখতে পারি না, ফর্ম ফ্যাক্টর কি আর হচ্ছে আমাদের পিক ফ্যাক্টরটা কি। ফর্ম ফ্যাক্টর আর আমাদের পিক ফ্যাক্টরটা এটা আমরা অনেকেই মনে রাখতে পারি না। তো মনে রাখার আমি একটা টেকনিক দেখাই দেবো যে কিভাবে আমরা মনে রাখতে পারবো যে কোনটা ফর্ম ফ্যাক্টর আর কোনটা হচ্ছে পিক ফ্যাক্টর। তো এখন আমরা বলি যে তো এটা হচ্ছে আমরা একটা চিত্রের সাহায্যে দেখব, কিভাবে দেখব যে এটা একটা ওয়েভ,
তো আমরা জানি হচ্ছে এইটা হচ্ছে কি মান, এইটা হচ্ছে ম্যাক্সিমাম মান, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম মান। আবার হচ্ছে আমরা কি জানি এর একটু নিচে সেটা হচ্ছে আমাদের RMS মান, আর হচ্ছে আমাদের ঠিক তার নিচে হচ্ছে অর্থাৎ কি গড়ে, অর্থাৎ গড় বলতে আমরা বুঝি এটা এভারেজ ভ্যালু বা এভারেজ মান। ঠিক আছে, তো এখন যদি আমরা এটা এইভাবে চিন্তা ভাবনা করতে পারি, সেটা হচ্ছে যে আমরা এটাকে বলতে পারি হচ্ছে 1, এটাকে বলতে পারি 1, এটাকে বলতে পারি 2, এটাকে বলতে পারি 3। ঠিক আছে, তো এখন আমি যদি বলি এইভাবে যে ফর্ম ফ্যাক্টর কি বা পিক ফ্যাক্টরটা কি, তো আমরা যদি এইভাবে বলি যে ফর্ম ফ্যাক্টরটা হচ্ছে যে আরএমএস মান, খেয়াল করি দেখেন যে আমাদের যে পিক ফ্যাক্টর কাকে বলে, পিক ফ্যাক্টর কাকে বলে আর ফর্ম ফ্যাক্টর কাকে বলে, এটা আমরা বুঝতে যদি চাই তাহলে আমাদের মনে রাখতে হবে যে ম্যাক্সিমাম মান, এই যে দেখেন এখানে কি আছে, এটা ম্যাক্সিমাম না, এটা কিন্তু ম্যাক্সিমাম মান, কিন্তু দেখেন সর্বোচ্চ এটা হচ্ছে সর্বোচ্চ হচ্ছে একটু কম। তাহলে আমরা যদি বলি যে অর্থাৎ পিক ফ্যাক্টর কাকে বলে, পিক ফ্যাক্টর কাকে বলে, তখন আমরা এইভাবে বলবো যে পিক মানে দুইটা পিকে আছে, দুইটা কিসে আছে, পিকে আছে। তো আমরা কিন্তু এটা বলতেছি 1, এটা বলতেছি 2, তাহলে আমরা পিক ফ্যাক্টর বলতে পারি হচ্ছে এইভাবে, পিক ফ্যাক্টর সমান সমান প্রথমে আছে আমরা জানি ম্যাক্সিমাম, তারপরে কি আছে আরএমএস মান। ঠিক আছে, তার মানে 1/2। তাহলে এটা হচ্ছে আমাদের পিক ফ্যাক্টর। পিক ফ্যাক্টর আমরা কিভাবে বললাম, আবারও বলতেছি, যেহেতু এটা ম্যাক্সিমাম আর এটা হচ্ছে আরএমএস আর এটা হচ্ছে এভারেজ, তাহলে আমরা যদি বলি যে পিক ফ্যাক্টর কোনটা, তাহলে বলবো হচ্ছে 1/2। যদি বলি যে ফর্ম ফ্যাক্টর কোনটা, তখন বলবো হচ্ছে ফর্ম ফ্যাক্টর, তখন আমরা এইভাবে বলবো যে 2/3। যদি বলি আমরা ফর্ম ফ্যাক্টর কাকে বলে, তখন বলবো আমরা 2/3। ঠিক আছে, তাহলে আমরা যদি বলি পিক ফ্যাক্টর কি, তাহলে বলবো হচ্ছে ম্যাক্সিমাম মান, অর্থাৎ কোন কারেন্টের ম্যাক্সিমাম মান বা ম্যাক্সিমাম ভ্যালু ভাগ আরএমএস মান। আর হচ্ছে আমাদের ফর্ম ফ্যাক্টর কোনটা দাঁড়াবে, ফর্ম ফ্যাক্টর দাঁড়াবে হচ্ছে আরএমএস মান ভাগ এভারেজ মান, আরএমএস মান ভাগ এভারেজ মান। এটা হচ্ছে খুবই মজার একটা বিষয় যে আমরা এইভাবে মনে রাখতে পারি, মানে মনে রাখার সহজ একটা টেকনিকটা হচ্ছে ম্যাক্সিমাম ভাগ আরএমএস, এটা হচ্ছে আমাদের পিক ফ্যাক্টর, পিক যেহেতু উপরে আছে এর জন্য পিক। যদি বলি হচ্ছে ফর্ম ফ্যাক্টর কোনটা, আরএমএস ভাগ এভারেজ। এই জন্য আমি এতবার বললাম, 3-4 বার বলার কারণ হচ্ছে এইটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে আমাদের ম্যাথে অনেক কাজে লাগবে। তো আশা করি আমরা এই কনসেপ্টটুকু বুঝতে পারলাম। এখন হচ্ছে আমরা খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। আমরা আলোচনা করব হচ্ছে পাওয়ার ফ্যাক্টর নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট, এটা হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট একটা ম্যাথ আছে, সেই ম্যাথ করার জন্য আমাদের কাজে লাগবে। তো এটা হচ্ছে আমরা এখন আলোচনা করব হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। তো আমরা পাওয়ার ফ্যাক্টর নিয়ে আলোচনা করব। তো পাওয়ার ফ্যাক্টর আমরা খুব ভালো করে খেয়াল করি যে পাওয়ার ফ্যাক্টর জিনিসটা কি। তো আমরা শিখেছি কিন্তু ফেজ অ্যাঙ্গেলটা কি সেটা কিন্তু আমরা শিখেছি। তো ফেজ অ্যাঙ্গেলটাকে আমরা এইভাবে বলেছি যে আমাদের এই কোনো একটা, অর্থাৎ এসি যেহেতু একটি পরিবর্তনশীল রাশি, তাহলে পরিবর্তনশীল রাশির এটা ধরলাম হচ্ছে কারেন্ট, এটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, আর এটা হচ্ছে আমাদের ভোল্টেজ। তাহলে আমাদের এই যে কারেন্ট আর এই যে ভোল্টেজ, এই দুইটার যে মধ্যবর্তী কোণ আছে, এই মধ্যবর্তী কোণের যে কোসাইন মান, যে কোসাইন বা কসের মান, এই মানটাকে বলে হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। তাহলে আমি আবারও বলছি যে এসি সার্কিটের আমাদের যে কারেন্ট আর আমাদের যে ভোল্টেজ, এই দুইটার যে মধ্যবর্তী যে ফেজ অ্যাঙ্গেল, সেই ফেজ অ্যাঙ্গেলের কোসাইন মানটাকেই বলে হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টর। তো এটা আমরা বুঝলাম। তো আমরা হচ্ছে পাওয়ার ফ্যাক্টরটাকে অন্যভাবে রিপ্রেজেন্ট করতে পারি। সেটা কিভাবে, আমরা যদি একটি পাওয়ার ফ্যাক্টরের যদি আমরা ত্রিভুজ অঙ্কন করি, সাপোজ যদি আমরা এইভাবে অঙ্কন করি, অঙ্কনটা দেখি যে
সেটা হচ্ছে আমরা জানি যে সব সময় হচ্ছে নিচের দিকে থাকে হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার। আমরা জানি কারেন্টের তিনটা ভাগ আছে, একটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টরের আমরা জানি পাওয়ার আমরা জানি তিন প্রকার। একটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, একটা কি অ্যাক্টিভ পাওয়ার, একটা জানি হচ্ছে আমরা রিঅ্যাক্টিভ পাওয়ার, আর আরেকটা জানি হচ্ছে আমরা অ্যাপারেন্ট পাওয়ার। তো আমরা কিন্তু এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার আর অ্যাপারেন্ট পাওয়ার। তো এটা আমরা কিভাবে বসাবো? তো আমরা খেয়াল করি যে আমরা এই যে আমাদের কি আছে, ত্রিভুজ আছে, এই পাওয়ার ত্রিভুজের মধ্যে আমরা কিন্তু এই যে আমাদের যে আনুভূমিক আছে, এই আনুভূমিকের জায়গায় আমরা বসাতে পারি হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার। এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ পাওয়ারে হচ্ছে আমরা এইভাবে বলতে পারি, তার সমীকরণ হচ্ছে VI cos θ। কি বলতে পারি? VI cos θ। আর হচ্ছে আমরা এই যে রিঅ্যাক্টিভ আছে, এখানে আছে কি রিঅ্যাক্টিভ, তো রিঅ্যাক্টিভকে আমরা বলি হচ্ছে VI sin θ। এটা হচ্ছে আমাদের উলম্বভাবে কি আমরা জানি রিঅ্যাক্টিভ পাওয়ার। তো রিঅ্যাক্টিভ পাওয়ারকে আমরা এইভাবে বলতে পারি। আবার হচ্ছে আমরা কিন্তু এখানে কি আছে অতিভুজ, এই অতিভুজটাকে আমরা বলি হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার বা আপাত পাওয়ার, এটাকে বলি হচ্ছে আমরা VI। তো এখানে আমরা যে VI দেখলাম, এই VI কিন্তু এইটা কিন্তু আমাদের কোণ, এটা কি আমাদের কোণ, ঠিক আছে। তো এখন আমরা এইখান থেকে কিন্তু আমরা বলতে পারি যে পাওয়ার ফ্যাক্টর কাকে বলে। কিভাবে বলতে পারি, মানে ফলো করি, আমাদের কিন্তু এখানে কি আছে অ্যাক্টিভ পাওয়ার, এটা হচ্ছে আমাদের অ্যাপারেন্ট পাওয়ার। তো আমরা যদি এরকম কাজ করি যে অ্যাক্টিভ থেকে যদি আমরা অ্যাপারেন্ট যদি আমরা কি করি ভাগ করি, আমরা খেয়াল করি যে অ্যাক্টিভ থেকে যদি আমরা অ্যাপারেন্ট মানে আপাত পাওয়ার যদি আমরা কি করি ভাগ করি, তাহলে কিন্তু আমরা পাওয়ার ফ্যাক্টর পাবো। কারণ আমরা জানি পাওয়ার ফ্যাক্টর মানে হচ্ছে cos θ, কি θ cos θ। তাহলে আমরা দেখি যে পাওয়ার অ্যাক্টিভ পাওয়ার কি VI cos θ, আর এখানে নিচে হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ারটা কি VI। তো আমরা এই VI কেটে দিলে কি পাবো আমরা cos θ পাবো। তো বিষয়টা খুবই মজার যে কিভাবে আমরা মানে পাওয়ার ফ্যাক্টরটাকে বলতে পারি। তো পাওয়ার ফ্যাক্টরটাকে আমি এইভাবে সংজ্ঞা দিতে পারি আর একটা মানে সমীকরণ থেকে, যে অ্যাক্টিভ পাওয়ার এবং অ্যাপারেন্ট পাওয়ারের অনুপাতকেই পাওয়ার ফ্যাক্টর বলে। আবারও বলছি যে অ্যাক্টিভ পাওয়ার এবং অ্যাপারেন্ট পাওয়ারের ভাগফলকেই বলে হচ্ছে পাওয়ার ফ্যাক্টর বলে। তো পাওয়ার ফ্যাক্টর আমি এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর যে আমাদের ইউনিটি, তারপরে এই যে আমাদের লিডিং, এই যে আমাদের ল্যাগিং, এইটা নিয়ে আমি বিস্তার আলোচনা করব। এটা খুবই মজার একটা কনসেপ্ট। তো আমি আবারও খেয়াল করি যে পাওয়ার ফ্যাক্টরটা কখন লিডিং হবে, কখন ল্যাগিং হবে, আর কখন হচ্ছে আমাদের ইউনিটি হবে, এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট। অর্থাৎ আমরা জানি হচ্ছে পাওয়ার ফ্যাক্টরের যে আমাদের যে অবস্থা সেটা হচ্ছে কয় রকম, তিন রকম। একটি হচ্ছে ইউনিটি, আর একটা হচ্ছে ল্যাগিং, কি বুঝি আমরা ল্যাগিং, আর একটা হচ্ছে লিডিং। তো আমাদের এটা বুঝতে হবে যে ইউনিটি বলতে কি বোঝায়। তো ইউনিটি বলতে আমরা বুঝি হচ্ছে একতা, বা এটাকে আমরা এইভাবে বলতে পারি যে ইউনিটি বলতে বোঝাচ্ছে হচ্ছে এক। আর ল্যাগিং বলতে কি বুঝি, ল্যাগ দেওয়া বা ল্যাগ করা বলতে আমরা বুঝি হচ্ছে পেছনে, কি বুঝি আমরা পেছনে। আর লিড বলতে আমরা কি বুঝি, লিড বলতে আমরা বুঝি যে আগে বুঝি আমার লিড দিচ্ছে। যেমন লিডার, একজন লিডারকে আমরা কি বলি, যে সবসময় লিড দেয়, নেতা থাকে, তাকে আমরা বলি লিডার, কারণ সে সবসময় কি থাকে সামনে থাকে। তো এখন আমরা বলবো হচ্ছে ইউনিটি জিনিসটা কি। তো আমরা আগেই বলেছি যে পাওয়ার ফ্যাক্টর মানেই হচ্ছে cos θ। কি জানি আমরা, পাওয়ার ফ্যাক্টর মানে হচ্ছে cos θ, মানে কারেন্ট এবং ভোল্টেজের যে আমাদের ফেজ অ্যাঙ্গেল আছে সেই ফেজ অ্যাঙ্গেলের কসের মানটাই হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টর। তো আমি খেয়াল করি যে আমাদের যে এটা যদি হয়, সাপোজ আমাদের
ভোল্টেজ হয়। আর এটা যদি আমাদের কারেন্ট যদি সাপোজ আমাদের এর উপরই থাকে, এর উপর বলতে কি ভোল্টেজও যেখানে আছে কারেন্টও ওইখানে আছে, তার মানে এদের কিন্তু কোনো কোণের পরিবর্তন হয়নি। কারণ আমরা জানি যে এখান থেকে এখানে গেল, তার মানে এর উপরে থাকা মানে এর সাথে এর কোণ আছে সেটা 0 ডিগ্রি। যখন এর উপরে ওঠে তখন কি হয়, আস্তে আস্তে আমাদের কোণ উৎপন্ন হয়। আবার এখানে উঠলে আমাদের কি হচ্ছে, কোণ উৎপন্ন হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে যদি আমাদের ভোল্টেজ যেদিকে আছে, যদি আমাদের ওই অবস্থানেই যদি আমাদের কারেন্টটা থাকে, তাহলে আমরা এই অবস্থানটাকে বলি হচ্ছে ইন ফেজ। কি বলি আমরা? ইন ফেজ বলে থাকি। তাহলে আমরা বলতে পারি যে ইন ফেজ অবস্থাটা কি? ইন ফেজ অবস্থাটা হচ্ছে ওইটাই যে আমাদের ভোল্টেজ এবং কারেন্ট যদি আমাদের একই অবস্থানে থাকে, অর্থাৎ এদের যে মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়, তাহলে তাকে বলে হচ্ছে ইন ফেজ অবস্থা, বা এই অবস্থার নাম হচ্ছে ইউনিটি। তো ইউনিটি অবস্থানে আমরা জানি যে আমাদের যে ইউনিটি অবস্থানে আমরা জানি যে আমাদের যে কি থাকে, কস থিটা থাকে। সেই কস থিটার মান কত? 0 ডিগ্রি। কারণ যেহেতু এখানে কোনো কোণ উৎপন্ন হয়নি, সেহেতু আমি বলতে পারি যে এর কোণ হচ্ছে 0 ডিগ্রি। তো আপনারা হচ্ছে ক্যালকুলেটর, সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে দেখবেন যে কসের মান 0 ডিগ্রি, অর্থাৎ 0 ডিগ্রি আমি বসাই, তাহলে কি পাচ্ছি, এর মানটা চলে আসতেছে হচ্ছে 1। তো এই জন্য একে ইউনিটি বলা হয়। আমি আগে বলছি ইউনিটি মানে হচ্ছে 1, তার মানে আমাদের যে মান আসবে সেটা কত আসবে, 1 চলে আসতে বাধ্য। তো আশা করি বোঝা গেছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর জিনিসটা কি। তারপরে কোনো কোশ্চেন থাকলে আমি ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো এখন আমি আলোচনা করব হচ্ছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর নিয়ে। তো ল্যাগ বলতে আমরা কি বুঝি? তো ল্যাগ বলতে আমরা আগেই বলেছি, ল্যাগ বলতে আমরা বুঝি যে পিছানো বা পিছিয়ে রাখা। এখন ল্যাগ বলতে কোনটা, ল্যাগ হচ্ছে কে, মানে পিছাচ্ছে কে। আমরা শিখলাম, এতক্ষণে জানলাম যে এসি সার্কিটের যে আমাদের যে পরিবর্তনশীল রাশি হবে, সেই রাশিটা হবে 2 রকম। নাম্বার 1 হচ্ছে কারেন্ট, আর একটা হবে হচ্ছে আমাদের ভোল্টেজ। তো এই দুটার মধ্যে ল্যাগটা হবে কে? মনে রাখতে হবে যে আমাদের ল্যাগটা হবে হচ্ছে কে, কারেন্টটা যদি ল্যাগ হয়, কে ল্যাগ হবে? কারেন্টটা। অর্থাৎ আমাদের যে কারেন্টটা আছে, এই কারেন্টটা যদি ভোল্টেজের থেকে পিছনে থাকে, তাহলে সেটা হবে কি, ল্যাগিং হবে। তাহলে আমি বললাম যে যদি আমাদের কারেন্টটা যদি পিছনে থাকে, তাহলে সেটাকে বলে হচ্ছে ল্যাগিং অবস্থা। আর যদি আমাদের পিছনে থাকলে কি অবস্থা হবে, ল্যাগিং অবস্থা। আর যদি আমাদের ভোল্টেজ থেকে যদি কারেন্টটা যদি আগে থাকে, তাহলে সেই অবস্থানটাকে আমরা কি বলতে পারি, সেটা হচ্ছে আমাদের লিডিং অবস্থা। ঠিক আছে? তাহলে আমরা একটু চিত্রের সাহায্যে দেখি যে কোনটা হচ্ছে ল্যাগিং, কোনটা হচ্ছে লিডিং। এটা আমরা চিত্রের সাহায্যে ফলো করি। তো আমি দেখতে পাচ্ছি যে যদি আমাদের এটা যদি রেফারেন্স হয়, সাপোজ আমরা রেফারেন্স ধরলাম হচ্ছে ভোল্টেজ, তো আমরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ভোল্টেজটাকে রেফারেন্স ধরি। কেন ধরি এটা আমি একটু বলে নেই, যে ভোল্টেজটাকে রেফারেন্স ধরা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কারণ হচ্ছে আমরা বাসাবাড়িতে, কলকারখানায়, প্রত্যেকটা জায়গাতেই আমরা যে সার্কিটের যে সমন্বয় ঘটাই, সেটা হচ্ছে আমরা জানি যে প্যারালাল সার্কিট ঘটায়। প্যারালাল আমরা জানি, প্যারালালে কি থাকে, ভোল্টেজ সমান থাকে। আর যেটা সবসময় কনস্ট্যান্ট থাকবে বা যেটা সবসময় সমান থাকবে, সেটাকেই সবসময় রেফারেন্সে ধরতে হয়। তাহলে আমরা এই ভোল্টেজটাকে যদি আমরা রেফারেন্স হিসেবে ধরি, তাহলে আমরা এই ভোল্টেজের উপরে যদি হয়, কারেন্টটা যদি এই ভোল্টেজের উপরে থাকে, তাহলে সেটা হচ্ছে কি, যেহেতু আগে আছে, কারেন্টটা ভোল্টেজ থেকে আগায় আছে, এই জন্য এই অবস্থাটার নাম হচ্ছে আমাদের লিডিং অবস্থা। আবার খেয়াল করি, যদি আমাদের এইখানে ভোল্টেজ আছে, এই ভোল্টেজ থেকে যদি আমাদের কারেন্টটা যদি পিছায়ে থাকে, যদি পিছনে থাকে, তাহলে সেই অবস্থাটার নাম কি হবে, সেটা হবে হচ্ছে ল্যাগিং অবস্থা। তো আশা করি বোঝা গেছে ল্যাগিং কোনটা আর লিডিং কোনটা। তো আমি এখন এই ল্যাগিং লিডিংটা আমি একটু অন্য দৃষ্টিকোণ থেকে শেখাবো। তো যেহেতু আমি গত ক্লাসে আপনাদের শিখিয়েছিলাম যে আমাদের যে ইম্পিডেন্স আছে, ইম্পিডেন্স, এই ইম্পিডেন্স সমান সমান আমরা জানি যে আর প্লাস জে অফ এক্স এল মাইনাস এক্স সি। এটা আমরা গত ক্লাসে শিখিয়েছিলাম, মানে এর বেসিক শিখিয়েছিলাম, কিন্তু এর ম্যাথটা আমি করি নাই। এখন আমরা এটা কিভাবে আমরা বুঝতে পারবো।
তো এইটা বোঝার জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের ইউনিটি অবস্থানে যখন এটা ইউনিটি থাকবে, ইউনিটি যখন থাকে তখন কিন্তু আমরা যে এই যে আমাদের কি আছে এখানে, এখানে আমাদের ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, এটা আছে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। তো বিষয়টা আমরা এইভাবে খেয়াল করি, এটা কিন্তু মানে গুরুত্বপূর্ণ কনসেপ্ট বা একটু ডিপ কনসেপ্ট। আমরা এইভাবে চিন্তা করতে পারি যে যেহেতু এটা ইন ফেজে থাকে, অর্থাৎ কারেন্ট যেখানে থাকে এবং আমাদের ভোল্টেজটাও ওই একই ফেজে থাকে, সেহেতু আমাদের এখানে কোনো কোণ উৎপন্ন হচ্ছে না। তার মানে এখানে কোনো আমাদের ফ্রিকোয়েন্সি উৎপন্ন হচ্ছে না, মানে 0 ডিগ্রিতে আমাদের কোনো ফ্রিকোয়েন্সি উৎপন্ন হচ্ছে না। আর যদি আমাদের ফ্রিকোয়েন্সি উৎপন্ন না হয়, মানে এখানে কোনো ফ্রিকোয়েন্সি কোনো চান্স নাই, যদি আমাদের এখানে ফ্রিকোয়েন্সি উৎপন্ন না হয় তাহলে কিন্তু আমরা জানি আমরা কিন্তু ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সও পাবো না, আবার এখানে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সও পাবো না। তাহলে তখন হচ্ছে এই দুইটার মান কি হয়ে যাবে, এই দুইটার মান তখন শূন্য হয়ে যাবে। তাহলে আমরা বুঝলাম যে ইউনিটি অবস্থানে আমরা জানি যে এই জেড সমান সমান হয়ে যাবে কি আর, জেড সমান সমান কি হয়ে যাবে আর। তো এই অবস্থানটাই হচ্ছে রেজোনেন্স অবস্থা বলা হয়। এই জিনিসটা হচ্ছে আমি নেক্সট ক্লাসে আমি আলোচনা করব, যেহেতু আমাদের রেজোনেন্স অবস্থা আছে, অর্থাৎ সিরিজ রেজোনেন্স আছে, প্যারালাল রেজোনেন্স আছে, এটা আমরা নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। তো আমি আবারও খেয়াল করি যে আমাদের ইউনিটি অবস্থানে কি থাকবে, আমাদের যে এখানে কি আছে ইম্পিডেন্সটা হবে রোধের সমান হবে। এখন দেখি যে এটা শিখলাম আমরা ইউনিটি ক্ষেত্রে। এখন আমরা আলোচনা করব হচ্ছে ল্যাগিং এবং লিডিং এর ক্ষেত্রে আমাদের ইম্পিডেন্সটা কেমন হবে। তো আমি এবার খেয়াল করি যে ল্যাগিং অথবা লিডিং এর ক্ষেত্রে আমাদের ইম্পিডেন্সটা ত্রিভুজ কেমন হবে দেখি। তো আমরা জানি যে যদি আমাদের ল্যাগ হতে চায়, তো ল্যাগ বলতে আমরা জেড সমান সমান কি জানি, আর প্লাস জে অফ এক্স এল মাইনাস এক্স সি। তো এখানে আমরা সবসময় ফলো করব যে আমাদের যে ল্যাগিং অবস্থান থাকবে, ল্যাগিং অবস্থানে সবসময় কি থাকবে আমাদের, যে এই যে আমাদের এক্স এলটা সবসময় কি হবে, এক্স সি এর থেকে বড় হবে। তো এটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্সে আমরা খুব বিস্তার আলোচনা করে শিখবো, সমস্যা নেই। এখন আমি দ্রুত আগায় যাব, অনেকক্ষণ ক্লাস নিয়েছে, আপনাদের হয়তো বিরক্তি আসতে পারে, এই জন্য আমি একটু পরে ক্লাস শেষ করে দেবো এটা বলে। তো এটা হচ্ছে আমাদের ল্যাগিং। তো ল্যাগিং এর ক্ষেত্রে আমি আরেকটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে যদি আমাদের এখানে জেড আর এখানে আমাদের থেটা, এটা আমি গত ক্লাসে বলেছিলাম, এটা হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গুলার ফর্ম। এটা কি আমাদের রেক্ট্যাঙ্গুলার ফর্ম, এটা হচ্ছে আমাদের পোলার ফর্ম। তাহলে রেক্ট্যাঙ্গুলার ফর্মে সবসময় কি থাকবে, আমাদের এক্সেলটা বড় থাকবে। আর পোলার ফর্মে সবসময় কি থাকবে, আমাদের যে কোণ থাকবে জেডের এখানে যদি কোণটা যদি আমাদের পজিটিভ কোণ হয়, অর্থাৎ আমাদের ফেজ অ্যাঙ্গেলটা যদি পজিটিভ হয়, তাহলে আমরা বলতে পারবো যে এইটা হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টর, আমাদের কি এটা ল্যাগিং বলতে পারবো। আর অনুরূপভাবে যদি আমরা জেডের অর্থাৎ পোলার ফর্মে আমাদের এই যে আমাদের ফেজ অ্যাঙ্গেলের মান যদি আমরা নেগেটিভ পেয়ে যাই, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো লিডিং। তাহলে আমরা যখন ম্যাথমেটিক্স করব, ভালো করে খেয়াল করেন যে আমরা যখন ম্যাথমেটিক্স করব, যদি আমরা এখানে সাপোজ আমরা জানি জেড সমান সমান ভি ভাগ আই, তো যদি আমাদের এই জেডের মানটা যদি আমাদের জেডের মানের অবশ্যই এখানে কোণ থাকবে, আমরা জানি এটার কোণ আছে, এটার একটা কোণ আছে। তো এই মানের অর্থাৎ দুইটা কোণ মিলায় যদি ভাগ করে আমরা অর্থাৎ সাইন্টিফিক আমরা চাপবো, চেপে যদি দেখি যে জেডের মানটা যদি জেডের এই অ্যাঙ্গেল অর্থাৎ পোলার ফর্মের মানটা যদি আমাদের নেগেটিভ হয়, তাহলে সেটাকে বলবো হচ্ছে আমাদের লিডিং। আর আমরা যদি এইরকম ভাগ করে যদি দেখি যে আমাদের এই জেডের মানটা যদি জেডের আমাদের যে কোণের মান যদি হয় পজিটিভ, তাহলে সেটা কি হবে, সেটা হবে হচ্ছে আমাদের লিডিং। তো আশা করি বোঝা গেছে যে ল্যাগিং কোনটা আর লিডিং কোনটা। তো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট, এবং এই কনসেপ্ট দিয়ে কিন্তু আমরা বিভিন্নভাবে ম্যাথ করতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি আরেকটা শেষ করে দেবো, এখানে পাওয়ার ফ্যাক্টরের কথা বলে আমি শেষ করে দেবো। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা মানে ম্যাথে চলে যাব। তো ক্লাসের শুরুতে আমি বলতে চাচ্ছি, মানে ক্লাসের শেষ পর্যায়ে আমি বলতে চাচ্ছি হচ্ছে পাওয়ারের কথা বলে আমি শেষ করে দেব। তো পাওয়ার জানি হচ্ছে আমরা তিন রকম হয়, একটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ পাওয়ার,
একটা হচ্ছে আমাদের অ্যাপারেন্ট পাওয়ার, আর একটা হচ্ছে আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ার। তো এটা নিয়ে আমি আপনারা একটু ধরে ধরে থাকেন যে আমি এই জিনিসটা বলেই আমি আজকের ক্লাস শেষ করে ফেলবো ইনশাল্লাহ। তো পাওয়ার, তো পাওয়ার হচ্ছে আমাদের কোনটা অ্যাক্টিভ, কোনটা রিঅ্যাক্টিভ আর কোনটা অ্যাপারেন্ট, এটা আমাকে বোঝার জন্য আমরা একটি পাওয়ার ত্রিভুজ আমরা ব্যবহার করি। তো এই পাওয়ার ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে আনুভূমিক, একটু আগে আমি বলেছি যে আনুভূমিক যেটাতে সেটা হচ্ছে আমাদের VI cos θ, মানে এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ পাওয়ার, আর এটা হচ্ছে উলম্ব আকারে সেটা হচ্ছে আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ার, অর্থাৎ কি VI sin θ, VI sin θ। আর আমাদের যে এখানে আমাদের যে অতিভুজ আছে সেটা হচ্ছে আমাদের অ্যাপারেন্ট পাওয়ার। তো আমাদের বিষয়টা এইভাবে ফলো করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের যে অ্যাক্টিভ পাওয়ার আছে এই অ্যাক্টিভ পাওয়ারটা কোথায় ব্যবহার হয়? এই অ্যাক্টিভ পাওয়ারটা হচ্ছে আমাদের প্রত্যেক কার্যকরী পাওয়ার, অর্থাৎ আমরা যে বাসাবাড়িতে যে কার্যকরী পাওয়ারটা যে পাই সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ পাওয়ার, বা যে কোনো ক্ষেত্রে আমাদের যে কার্যকরী যে মানটা পাই সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ। বা যদি প্রশ্নে বলা হয় হচ্ছে আমাদের অ্যাবজর্ব পাওয়ার, মানে শোষিত পাওয়ার কত, বা যদি বলা হয় আমাদের ব্যয়িত পাওয়ার কি বা ব্যয়িত পাওয়ার নির্ণয় করো, তখন আমরা এই যে আমাদের অ্যাক্টিভ পাওয়ারটা আমরা ব্যবহার করব। বা আমাদের যদি বলে হচ্ছে গড় পাওয়ারটা কত বা অ্যাভারেজ পাওয়ারটা কোনটা, তখন আমরা বলবো সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ পাওয়ারটা হচ্ছে আমাদের মেইন পাওয়ার, ঠিক আছে। আর যদি আমাদের বলা হয় হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার বলতে আমাদের যদি এইভাবে বলে কাল্পনিক পাওয়ার লেখো, কাল্পনিক পাওয়ার, প্রশ্ন যদি বলা হয় যে কাল্পনিক পাওয়ার বা লম্বিক পাওয়ার বলা হয়, তখন কিন্তু আমরা এই পাওয়ারটা নিয়ে অ্যান্সার করব। আবার যদি বলা হয় হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার, মানে আপাত পাওয়ার, এই পাওয়ারটা ব্যবহার হয় কোথায়? তো আমরা মনে রাখবো যে এই পাওয়ারটাই কিন্তু আমাদের ট্রান্সফরমারে ব্যবহার হয়। কোথায় ব্যবহার হয়? ট্রান্সফরমার বা অল্টারনেটরে আমাদের এই পাওয়ারটা ব্যবহার হয়। তো এই পাওয়ারটা কেন ব্যবহার হয় এটা আমরা ট্রান্সফরমারের চ্যাপ্টারে কথা বলবো ইনশাল্লাহ। তো এই হচ্ছে বিষয়। তো এখন আমরা যদি আমরা তাহলে পাওয়ার সম্পর্কে বুঝতে পারলাম যে কোনটা অ্যাক্টিভ পাওয়ার কোনটা রিঅ্যাক্টিভ পাওয়ার। তো আশা করি আমি নেক্সট ক্লাসে হচ্ছে ম্যাথ শুরু করব। তো আপনারা হচ্ছে ম্যাথের জন্য প্রস্তুতি নিয়ে থাকবেন ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে হচ্ছে আপনারা সায়েন্টিফিক সাথে নিয়ে বসবেন। ঠিক আছে, তাহলে আসসালামু আলাইকুম। আজকে ক্লাস এই পর্যন্তই রাখলাম।